আসসালামু আলাইকুম, ফারজানা ইয়াসমিন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। ট্রাম্প প্রশাসনের পাল্টা শুল্ক আরোপ বাংলাদেশের জন্য শাপে বর হয়েছে। বাড়তি শুল্ক নিয়ে যেখানে শঙ্কা তৈরি হয়েছিল সেখানে এখন খুলছে সম্ভাবনার দুয়ার। ভারত ও চীনের উচ্চ শুল্ক আরোপের কারণে মার্কিন ক্রেতারা ছুটছেন বাংলাদেশের বাজারে, ফলে নতুন করে আসতে শুরু করেছে চাহিদা। উচ্চ শুল্ক আরোপের পর রপ্তানির বাজার নেতিবাচক থেকে কিভাবে ইতিবাচক হয়ে উঠল সেসব জানাচ্ছেন মেজবাহ হাসান। বাংলাদেশে তৈরি পোশাক রপ্তানিতে একক বড় বাজার যুক্তরাষ্ট্র। এই বাজারের শীর্ষ 10 রপ্তানিকারক ভিয়েতনাম, চীন, ভারত, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও কোরিয়ার মতো রাষ্ট্র। মার্কিন বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানিতে পাল্টা শুল্ক 20% বিপরীতে চীন ও ভারতের শুল্কের হার প্রায় 15% বেশি, যার কারণে বড় সুযোগ সৃষ্টি হয়েছে দেশের রপ্তানি বাজারে। তবে সুযোগ কতটা কাজে লাগাতে পারছে বাংলাদেশ? বাস্তবে সেই সুযোগ নিতে পারবো কিনা, ব্যাংকিং সমস্যাগুলি সমাধান, 2 নম্বর হচ্ছে গ্যাস সংকটের সমাধান, 3 নম্বর হচ্ছে কাস্টমসের সহযোগিতা, এই আর আইন শৃঙ্খলা, এই কয়টা জিনিস যদি আপনারা অ্যাড্রেস করতে পারেন, এই কয়টাগুলি যদি স্ট্রিমলাইনে আনতে পারেন, তাহলে কিন্তু রপ্তানি টার্গেট যেটা দেওয়া হয়েছে তার চেয়ে অনেক বেশি রপ্তানি করার মতো পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে। ইন্ডিয়ার উপরে ট্যারিফ বাড়ানোর কারণে আরও নতুন কিছু কাস্টমার আমাদেরকে অলরেডি নক করতেছে, তারা অলরেডি বাংলাদেশ ভিজিটে আছে এবং আমাদের পসিবিলিটি আমরা আরও অনেক বেশি দেখতেছি আর কি। ঢাকার সাভারের একটি প্রতিষ্ঠানের বিভিন্ন চামড়াজাত পণ্যের মোট রপ্তানির 90% যায় যুক্তরাষ্ট্রে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জানান, মান ঠিক রেখে ন্যায্য মূল্যে রপ্তানি করতে পারলে মার্কিন ক্রেতাদের আকৃষ্ট করা সম্ভব। প্রতি বছরে কিন্তু আমাদের এক্সপোর্ট বাড়তেছে এবং এটা কিন্তু একটা গ্রোয়িং আপ মার্কেট। এটা কিন্তু আগামী কয়েক বছরে আমাদের দেখা যাচ্ছে যে এটার অর্ডার কন্টিনিউ বাড়তে থাকবে ইনশাল্লাহ, আমরা আশাবাদী। প্লাস হলো ট্যারিফ কিন্তু আমাদের একটা ভালো বেনিফিট। উৎপাদন সক্ষমতা বাড়াতে পারলে মার্কিন ক্রয়াদেশ আরও বাড়বে বলে জানান রপ্তানিমুখী নিট গার্মেন্টস মালিকদের সংগঠন বিকেএমই এর সভাপতি। তারা কেউ ফ্যাক্টরি কিনতে চাচ্ছে, কেউ হয়তো পার্টনারশিপে আসবে, কেউ হয়তো নতুন করে ফ্যাক্টরি স্থাপন করবে। এরকমভাবে কিন্তু চাইনিজ অনেক ইনভেস্টর কিন্তু এখানে আসতে চাচ্ছে, আমরা তাদেরকে ওয়েলকাম করছি। ভারত থেকে অর্ডার উইথড্র করে বাংলাদেশে শিপ করতে চেষ্টা করবে, প্লেস করতে চেষ্টা করছে। উচ্চ শুল্কের কারণে ভারতে বেশ কিছু রপ্তানি পণ্য প্রতিযোগিতার বাজার হারাবে, যেখানে বাংলাদেশের সমজাতীয় পণ্য প্রতিযোগিতায় টিকে যাবে বলে মনে করেন রপ্তানিকারকরা। মেজবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানীর বনানীতে সীসা লাউঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে রাহাত হোসেন রাব্বিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। সকালে উত্তরা র্যাব 1-এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে র্যাব জানায়, গত বৃহস্পতিবার 14 আগস্ট ভোরে বনানী 360 সীসা লাউঞ্জ থেকে বের হওয়ার সময় রাহাতের পথ রোধ করে হামলা চালায় মুন্না ও মাকসুদুর রহমান হামজা। ব্রিফিংয়ে র্যাব 1-এর অধিনায়ক জানান, কথা কাটাকাটির এক পর্যায়ে ধারালো চাকু দিয়ে উপর্যুপরি আঘাত করলে গুরুতর আহত অবস্থায় রাহাতকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর র্যাব 1 সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আসামিদের শনাক্ত করে। পরদিন 15 আগস্ট কুমিল্লার বরুড়া এলাকায় অভিযান চালিয়ে প্রথমে হামজাকে এবং তার দেয়া তথ্যের ভিত্তিতে মুন্নাকে গ্রেফতার করে সংস্থাটি। জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, সীসা লাউঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে রাহাতের সাথে তাদের দীর্ঘদিনের দ্বন্দ্বের জের ধরে হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা। তদন্তে ইব্রাহিম খলিল নামে একজন ব্যক্তি, যে কিনা এই হত্যা মামলার একজন আসামি, আমরা তাকেও ধরার জন্য তদন্ত চলমান আছে এবং কার্যক্রম চলমান আছে। তো তাকে যদি ধরা যায়, হয়তো প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও কিছু তথ্য পাওয়া যাবে ইনশাল্লাহ। এটা নিয়ে র্যাব কাজ করছে যে এইসব এলাকায় আমাদের এওয়ারে যতগুলো অবৈধ লাউঞ্জ আছে, আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাথে কোঅর্ডিনেশন সম্পন্ন করে দেন আমরা ইনশাল্লাহ এইসবের ভিত্তিতে অভিযানে যাব। আজ শুভ জন্মাষ্টমী। অত্যাচারীর বিরুদ্ধে দুর্বলের অধিকার প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন ও শিষ্টের লালন করতে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, এই বিশ্বাস পোষণ করেন সনাতন ধর্মাবলম্বীরা। শ্রীকৃষ্ণের এই আবির্ভাব তিথি শুভ জন্মাষ্টমী হিসেবে উদযাপন করা হয়। সনাতন ধর্মের মানুষ বিশ্বাস করেন, পাশবিক শক্তি যখন ন্যায়, নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ এবং ন্যায় নীতি প্রতিষ্ঠার জন্য মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। আজ শনিবার শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি। জন্মাষ্টমী
উপলক্ষে বাণী দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পূজা উদযাপন পরিষদ ও মহানগর সর্বজনীন পূজা কমিটি জানিয়েছে, রাজধানীর পলাশীর মোড়ে বেলা ৩টায় কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিলের উদ্বোধন করবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। জন্মাষ্টমী উপলক্ষে দিনাজপুরে হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে সব ধরনের পণ্য আমদানি রফতানি বন্ধ রয়েছে। হিলি কাস্টমস সিএনএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ফেরদৌস রহমান জানান, আজ সারা দেশে সনাতন ধর্মাবলম্বীরা শুভ জন্মাষ্টমী উদযাপন করছেন। দিনটি উপলক্ষে সরকারি ছুটি থাকায় এই স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে সব ধরনের পণ্য আমদানি রফতানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বন্দরের সকল কার্যক্রম বন্ধ থাকবে। কাল রোববার থেকে পুনরায় বন্দরের সকল কার্যক্রম শুরু হবে। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে এই দুই দেশের বৈধ পাসপোর্ট ভিসায় যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম। বিপ্লবের ১ বছর পর আশা হতাশায় রূপ নিচ্ছে, এই নামে এক প্রতিবেদন প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়, বিপ্লবের পর কাঙ্ক্ষিত পরিবর্তনের ধীর গতিতে অনেক বাংলাদেশি হতাশ। গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা পালিয়ে ভারত চলে যান। দেশকে নৈরাজ্যের দ্বার প্রান্তে রেখে তিনি পালিয়েছেন, কিন্তু তখনও দেশে ছিল আশার আলো। শিক্ষার্থীরা বাংলাদেশকে আরও ন্যায়সঙ্গত ও কম দুর্নীতিগ্রস্ত গণতান্ত্রিক দেশ হিসেবে পুনর্গঠন করতে চেয়েছিলেন। তারা শান্তিতে নোবেল পুরস্কার জয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসকে একটি অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে বসাতে সহায়তা করেন। এই সরকারের মূল দায়িত্ব ছিল দেশকে বিশৃঙ্খলা থেকে স্থিতিশীলতার পথে নিয়ে যাওয়া। তবে পরিবর্তনের ধীর গতিতে আশা হতাশায় রূপ নিচ্ছে। আগামী সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এবং দেশের জনগণ পিআর পদ্ধতি গ্রহণ করবে বলে জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। সকালে নড়াইল জেলা পরিষদ মিলনায়তনে জেলা জামায়াতে ইসলামীর লিডারশিপ প্রশিক্ষণের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে পৃথিবীতে যতগুলো পদ্ধতি চালু আছে তার মধ্যে পিআর পদ্ধতি সবচেয়ে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ। ৯১টি দেশে পিআর পদ্ধতি চালু আছে। এখন আমরা না বলতেছেন, এই জাতি একদিন ইনশাআল্লাহ পিআর পদ্ধতি গ্রহণ করবে। এটা অনর আর অনর না তাতে আসে যান। আমরা যে দাবি জাতির কাছে দিয়েছি, আমরা এটার উপরে শক্ত থাকবো। দেশে জ্বালানি তেল সরবরাহে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। চট্টগ্রাম থেকে ঢাকা সহ দেশের বিভিন্ন পয়েন্টে ট্যাঙ্কারের পরিবর্তে পাইপলাইনের মাধ্যমে জ্বালানি সরবরাহ শুরু হলো। চট্টগ্রামের পতেঙ্গায় পদ্মা অয়েল কোম্পানির ডিপোতে আয়োজন করা হয় পাইপলাইনের জ্বালানি সরবরাহের উদ্বোধনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাইপে তেল সরবরাহের উদ্বোধন করেন জ্বালানি উপদেষ্টা ফজলুল কবির খান। অনুষ্ঠানে জানানো হয়, চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জের ফতুল্লা পর্যন্ত ২৫০ কিলোমিটারের পাইপলাইনের প্রকল্পটি হাতে নেওয়া হয় ২০১৮ সালে। পদ্মা অয়েল কোম্পানির মাধ্যমে সেনাবাহিনীর ২৪ কনস্ট্রাকশন ব্রিগেড পাইপলাইন স্থাপনের কাজ শেষ করে চলতি বছরের মার্চ মাসে। দীর্ঘ এই লাইনটি নিরাপদ রাখতে ৩ স্তরে নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। সিলেটের ভোলাগঞ্জ পাথরকুয়ারির পাথর লুট ও চুরির ঘটনায় ১৫০০ ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ আনোয়ারুল হাবিব। শুক্রবার সিলেটের কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়েরের পর এ পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মামলার এজাহারে বলা হয়, কিছু দুষ্কৃতিকারী গত বছরের ৫ই আগস্ট থেকে পরবর্তী সময়ে গেজেটভুক্ত পাথরকুয়ারি থেকে অবৈধ ও অননুমোদিতভাবে কোটি কোটি টাকার পাথর লুটপাট করেছে। বিভিন্ন জাতীয় গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। যারা এই ঘটনায় জড়িত রয়েছেন তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। এর আগে বৃহস্পতিবার কোম্পানীগঞ্জ পূর্ব ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর আলমকে আটক করে পুলিশ। দর্শক, রাজশাহী নগরের কাদিরগঞ্জ এলাকার একটি কোচিং সেন্টার ও বাড়ি থেকে অস্ত্র বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী। সকাল থেকে নগরীর কাদিরগঞ্জ এলাকার ডক্টর ইংলিশ নামে এই প্রতিষ্ঠানটিকে ঘিরে রাখে সেনাবাহিনীর একটি দল। কোচিং সেন্টারটি পরিচালনা করেন সাবেক সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটনের
চাচাতো ভাই মুনতাসিরুল ইসলাম অনিন্দ। কোচিং সেন্টারটিতে অভিযান চালিয়ে 2টি বিদেশি অস্ত্র, একটি রিভলভার, দেশীয় 6টি অস্ত্র, বিস্ফোরক তৈরির সরঞ্জাম সহ মদের বোতল উদ্ধার করা হয়। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজীউর রহমান বলেন, সেনাবাহিনীর অভিযান সম্পর্কে আনুষ্ঠানিকভাবে তিনি কোনো তথ্য জানেন না, তবে তারা পুলিশের কাছে হস্তান্তর করলে বিস্তারিত জানানো হবে। এ বিষয়ে জানতে রাজশাহী সেই কোচিং সেন্টারে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট সম সাজু, সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। সাজু, যৌথ বাহিনীর অভিযান চালিয়ে যেসব অস্ত্র উদ্ধার করেছে সেগুলো কারা মজুত করেছিল, কি উদ্দেশ্যে, কিছু কি জানতে পেরেছেন আমাদের জানাবেন। ফারজানা, আমি এই মুহূর্তে রয়েছি রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকায়, সেই ডক্টর ইংলিশ যে কোচিং সেন্টার, যে কোচিং সেন্টারটি সকাল থেকে যৌথ বাহিনীর সদস্যরা, বিশেষ করে সেনাবাহিনীর সদস্যরা ঘিরে রেখেছিল। এখন তারপর বেলা বাড়ার সাথে সাথে এখানে পুলিশ এসেছে, সিআইডি এসেছে। তো আপনি যেটি জানতে চেয়েছেন এই বিষয়ে সেনাবাহিনী কিংবা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আমাদের এখন পর্যন্ত কিছু জানানো হয়নি। তবে আমরা তাদের সঙ্গে কথা বলে যেটা জেনেছি যে এখানে যে অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে, দেশি বিদেশি অস্ত্র ছিল এবং বিস্ফোরক দ্রব্য তারা কিছু পেয়েছে, এবং সেই বিস্ফোরক দ্রব্যগুলো এখন নিষ্ক্রিয় করার কাজ চলছে। সিআইডির টিম এসেছে এখানে পুলিশের, রাজশাহী মহানগর পুলিশের সিআরটি টিম এসেছে। তারা এই বিস্ফোরকগুলো এখন নিষ্ক্রিয় করার কাজ চালাচ্ছে। নিষ্ক্রিয় হওয়া শেষ হলে তারপর আমাদেরকে এখানে আনুষ্ঠানিকভাবে ব্রিফিং দেওয়া হবে। আপনাকে একটা তথ্য জানিয়ে রাখি যে এই ডক্টরস ক্লিনিক, এই ডক্টরস ইংলিশ যে কোচিং সেন্টারটি পরিচালনা করে মুনতাসিরুল ইসলাম অনিন্দ, তিনি রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এস.এম. খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই। তার আরেকটি পরিচয় হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম হত্যা মামলার তিনি আসামি ছিলেন, এবং ঢাকায় যে হলিয়া ট্রিজান বেকারিতে যে হামলার ঘটনা ঘটেছিল, জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল, সেই হামলারও তিনি আসামি এবং তিনি সেই মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। বর্তমানে তিনি জামিনে রয়েছেন। তো সেনাবাহিনীর পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে এই বিস্ফোরক দ্রব্যগুলো আনুষ্ঠানিকভাবে তারা যখন নিষ্ক্রিয় করবে, নিষ্ক্রিয় করার পর তারা আনুষ্ঠানিক ব্রিফিং দেবে, তখন আপনাদেরকে আমরা বিস্তারিত তথ্য জানাতে পারবো। ফারজানা, আমরা জানছিলাম রাজশাহীতে যৌথ বাহিনীর অভিযানের খবর। চট্টগ্রামের বাকলিয়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্লাস্টিক ও ঝুট কাপড়ের 2টি গুদাম সহ 6টি বসতঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিস জানায়, বাকলিয়া এলাকায় গত রাত 2টার দিকে প্লাস্টিক ও ঝুট কাপড়ের গুদামে আগুন লাগে। আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। প্লাস্টিক পণ্যের গুদামের আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে ফায়ার কর্মীদের। 9টি ইউনিটের 5 ঘন্টার চেষ্টায় ভোর 4:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় মহিলা মাদ্রাসার আবাসিকে 2 শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ ওয়াদুদ আলম জানান, রাধানগরের ডোবার মোড় শেফালি বেগম মহিলা মাদ্রাসার আবাসিকে গতরাত 1টার দিকে জামিলা ও তানিয়া ঘুম থেকে উঠে বমি ও মুখে ফেনা নিয়ে কান্নাকাটি করলে আবাসিকের দায়িত্বরত শিক্ষিকা স্থানীয়দের নিয়ে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। ওসি আরও জানায়, মহিলা মাদ্রাসার আবাসিক কক্ষে 13 জন শিক্ষার্থী মেঝেতে ঘুমিয়েছিল। ধারণা করা হচ্ছে সাপ বা পোকার কামড়ে তাদের মৃত্যু হয়েছে। সিলেটের জিন্দা বাজারস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে পোর্ট্রেট জাতীয় ফটোগ্রাফি ক্যাম্প 2025। বাংলাদেশ ফটো জার্নালিস্ট চট্টগ্রাম শাখার সাবেক সভাপতি মঞ্জুরুল আলম মঞ্জুর সভাপতিত্বে এবং ফটো সাংবাদিক শেখ নাসিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনটিভির পরিচালক ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুদ্দিন আহমেদ। বক্তারা বলেন, ফটোগ্রাফি শুধু শিল্প নয়, এটি ইতিহাস সংরক্ষণের অন্যতম শক্তিশালী মাধ্যম। আধুনিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি ফটোগ্রাফারের সৃজনশীল দৃষ্টিভঙ্গি এবং নান্দনিকতা ফটোগ্রাফিকে সমৃদ্ধ করে। এ ধরনের ক্যাম্প ফটোগ্রাফারদের অভিজ্ঞতা বিনিময় ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দিনব্যাপী ক্যাম্পে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ফটোগ্রাফাররা অংশ নেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং জয়েন্ট স্টক কোম্পানি তাদের নাম ট্রাস্ট হিসাবে নাম এখনও অন্তর্ভুক্ত হয়নি।
তবুও তারা খুলনা নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি দখল করে চেয়ারম্যান ও সচিব হিসেবে কাজ করছেন বলে অভিযোগ ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিরাজুল হক চৌধুরী। তিনি দখলের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। এই দখলে বিএনপি নেতার নাম ব্যবহার করেছেন বলে অভিযোগ। তবে মহানগর বিএনপি সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা কিছু জানেন না বলে দাবি করেন। আজিজুল ইসলামের ক্যামেরায় খুলনা থেকে মোহাম্মদ আবু তৈয়বের পাঠানো রিপোর্ট। নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ছিলেন খুলনার সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক। বোর্ডের সচিব আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস.এম. কামাল হোসেন। আর ট্রাস্টি তার বোন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ডক্টর খন্দকার বজলুল হক ও তার স্ত্রী সহ কয়েকজন শিক্ষাবিদ। ২৪-এর ৫ই আগস্টের পর সাবেক মেয়র সহ অন্যরা আত্মগোপন করলে সিরাজুল হক চৌধুরী চেয়ারম্যান হন। পরবর্তীতে মহানগর বিএনপি সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনার অনুরোধে মিজানুর রহমান ও সৈয়দ হাফিজুর রহমানকে নতুন ট্রাস্টি নেওয়া হয়। গত মে মাসে সিরাজুল হক বিদেশে থাকাকালে তার স্বাক্ষর জাল করে তাদের ট্রাস্টি অনুমোদন হবার আগেই মিজানুর রহমানকে চেয়ারম্যান এবং সৈয়দ হাফিজুর রহমানকে সচিব ঘোষণা করে দখলে নেয় ইউনিভার্সিটিটি। জনাব সিরাজুল হক চৌধুরী, যাকে আমরা বৈধ চেয়ারম্যান করেছিলাম, সেই চেয়ারম্যান সাহেবকে বাদ রেখে জনাব মিজানুর রহমান চেয়ারম্যান এবং হাফিজুর রহমান সেক্রেটারি হন, যদিও তারা এখনো পর্যন্ত কোনো বৈধ ট্রাস্টি সদস্য নন। এই স্বঘোষিত চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের টাকা আত্মসাৎ এবং নিজেদের লোক নিয়োগের অভিযোগ উঠেছে। ছাত্রদের আগে কয়েকবার কথা দিয়ে রাখেনি, ছাত্ররা ওদের করতেছিল, ওনারা আসেনি। তখন বোর্ড মিটিংয়ে যারা ছিল ডিসিশন হলো যে ভাই আপনি লোক তুই হন, সেটা উদ্ধার করুন। তো তখন আমাকে চেয়ারম্যান বানানো হলো। বানানোর পরে প্রথমে আমি ইউজিসির কথা বলে 2 বছর টাইম নিয়ে আসছি এবং ইসি দেখবেন যে আমাদের ভার্সির নামে যে রেড খেলা ছিল ওটা নাই। তারপরে একটা এই কমিটি করে দিলাম ছাত্রদের নিয়ে, শিক্ষকদের নিয়ে, যে তোমরা দেখো কনস্ট্রাকশন ব্যাপারে কী করতে পারো। যে রেজুলেশনে বর্তমান যারা স্বঘোষিত চেয়ারম্যান ঘোষণা করছেন ওনাদের সম্পূর্ণ অবৈধতা ঘোষণা এবং ইভেন ওনাদের যেই বোর্ডের সদস্য করেছেন বা প্রস্তাবনা এনেছেন ওই বোর্ডগুলো উনি ক্যান্সেল করে একটা রেজুলেশন পাঠান। চেয়ারম্যানের অভিযোগ, বিএনপি নেতা এই 2 জনকে ট্রাস্টি নিতে অনুরোধ করেছিলেন। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি নেতা। শফিকুল ইসলাম মনা ভাইয়ের অনুরোধে আমি এটা তাদেরকে নেওয়ার জন্য প্রস্তাব করছি এবং প্রস্তাব করার পরে আনফরচুনেটলি ওই দিন আমাদের বোর্ড মিটিং এ মেম্বাররা যে কোরাম ছিল না ওই দিন। আর নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির কোনো জায়গায় কোনো ডাইরেক্টর বা কোনো কিছুর সাথে আমরা সংশ্লিষ্ট না, বিএনপি সংশ্লিষ্ট না। এটা ওদের নিজস্ব ব্যাপার থাকতে পারে। আমরা কাউকে আমার ট্রাস্টি আমরা হইনি, তাহলে আমরা নিজেরাই হতাম, অন্য লোকের বানাবো কেন? সংকট নিরসনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন একটি তদন্ত কমিটি গঠন করেছে। একই সাথে 18ই আগস্ট কমিশনে ত্রিপক্ষীয় বৈঠকের আহ্বান করা হয়েছে। এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।